আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের 156 নাম্বার পৃষ্ঠার যে আর্থিক অবস্থার বিবরণের 1 নাম্বার উদাহরণ রয়েছে। এই 1 নাম্বার উদাহরণটা আমরা বিশ্লেষণ করব। এটি বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত। আমরা ধাপে ধাপে একদম পানির মতো করে সহজ করে আমরা এটি শেখার চেষ্টা করব। আশা রাখি সবাই ধৈর্য সহকারে আমার সাথে থাকবে এবং ক্লাসটাকে এনজয় করবে। তো চলো শুরু করি। দেখো, প্রথমে আমরা একটু প্রশ্নটা পড়ে নিই। কী বলা আছে উদাহরণ 1-এ, আকন অ্যান্ড অ্যাসোসিয়েটস এর 2025 সালের 31 ডিসেম্বর তারিখে রেওয়ামিল ও অন্যান্য তথ্যাদি হতে বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তাইলে তিনটা জিনিস বলেছে, একটা হলো বিশদ আয় বিবরণী, আরেকটা হলো মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী, আর একটা হলো আর্থিক অবস্থার বিবরণী। তাইলে তিনটা আইটেমই তো আমরা জানি আর্থিক অবস্থার বিবরণীতে রয়েছে। তাহলে প্রতিষ্ঠানের নাম আকন অ্যান্ড অ্যাসোসিয়েটস, এটা 2025 সালে 31 ডিসেম্বর তারিখে। তাহলে বিশদ আয় বিবরণী এবং মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী এই দুইটাতে 2025 সালে 31 ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরে এটা লিখব। আর আর্থিক অবস্থার বিবরণীর ক্ষেত্রে 2025 সালে 31 ডিসেম্বর তারিখের জন্য এটুকুই লিখব। হ্যাঁ, তো এখানে দেখো, এই বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী এগুলো তৈরি করার জন্য সাধারণত একটা রেওয়ামিল দেওয়া থাকে এবং রেওয়ামিলের নিচে কিছু সমন্বয় দেওয়া থাকে। তাইলে রেওয়ামিলটা কি দেওয়া আছে একটু দেখি। আকন অ্যান্ড অ্যাসোসিয়েটস রেওয়ামিল 31 ডিসেম্বর 2025। দেখো, আমরা রেওয়ামিলটা পড়ার সময় কোনটা বিশদ আয় বিবরণীতে, কোনটা মালিকানা সত্ত্বে, কোনটা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে এটাও কিন্তু ফাইন্ড আউট করে ফেলবো। হ্যাঁ, দেখো, প্রথমে দেওয়া আছে মূলধন। এখানে ডেবিট এবং ক্রেডিট দুইটা অবশ্যই ঠিকই দেওয়া থাকবে, এখানে ভুল দেওয়া থাকবে না। ডেবিট যেটা আছে সেটা ডেবিটেই আছে, ক্রেডিট যেটা আছে সেটা ক্রেডিটেই আছে। তার মানে কি ডেবিট ক্রেডিটের মধ্যে কোনো কনফিউশন রাখা যাবে না, এখানে সব ঠিকই দেওয়া থাকবে। তাহলে দেখো, মূলধন কি মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণীতে যাবে, এটা দেওয়া আছে। এরপরে অফিস সরঞ্জাম এটা একটা স্থায়ী সম্পদ, এটা আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে যাবে। হ্যাঁ, আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে যাবে। এরপরে দেখো, পেশাগত বই এটাও স্থায়ী সম্পদ। এই বইগুলো দীর্ঘমেয়াদী সুবিধা দিয়ে থাকে, ঠিক আছে। তাহলে এগুলোও স্থায়ী সম্পদ, এটাও আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। নিরীক্ষা ফি এটা হলো আয়, এটা কি আয়। নিরীক্ষা ফি, দেখো এখানে ক্রয় বা বিক্রয় এই ধরনের কোনো কিছু নাই, তার মানে কি এটা সেবামূলক প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী করতে হবে। তাহলে নিরীক্ষা ফি এটা আয় এবং ব্যয়গুলো কিন্তু কোথায় যায়, বিশদ আয় বিবরণীতে, ঠিক আছে। তাহলে নিরীক্ষা ফি এটা কোথায় যাবে, বিশদ আয় বিবরণীতে। অফিস ভাড়া এটা ব্যয়, এটা বিশদ আয় বিবরণীতে যাবে। বিদ্যুৎ ও টেলিফোন খরচ এটাও ব্যয়, এটা বিশদ আয় বিবরণীতে যাবে। নগদ তহবিল এটি চলতি সম্পদ, সকল প্রকার সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। তাইলে এটা সম্পদ যেহেতু, তাইলে আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। বিনিয়োগ, শেয়ারে বিনিয়োগ করা আছে, এটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। লভ্যাংশ প্রাপ্তি হয়েছে, ঠিক আছে, প্রাপ্ত হয়েছে, ঠিক আছে, এটা তাইলে এটা একটা আয়, বিশদ আয় বিবরণীতে যাবে। অগ্রিম অডিট ফি অগ্রিম নিয়েছে। নিরীক্ষা ফি আর অডিট ফি কিন্তু একই। অডিট হলো ইংরেজি শব্দ, নিরীক্ষা হলো বাংলা শব্দ। তাইলে এটা অগ্রিম নিয়েছে, তাইলে নিরীক্ষা ফি থেকে বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, এরপরে দেখো কি আছে, অগ্রিম অডিট ফি সরাসরি যদি রেওয়ামিলে দেওয়া থাকে তাহলে এটা অলরেডি হিসাবভুক্ত হয়েছে, এটা সরাসরি আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। এটা আয়ের অগ্রিমকে দায় হিসেবে বিবেচনা করা হয়, ঠিক আছে। তার মানে কি এটা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে, এটা কিন্তু বিশদ আয় বিবরণীতে আর যাবে না। যাতায়াত খরচ 3600 টাকা, এটা ব্যয়, বিশদ আয় বিবরণীতে যাবে। বীমা খরচ এটাও ব্যয়, বিশদ আয় বিবরণীতে যাবে। বেতন ও ভাতা এটাও ব্যয়, এটা বিশদ আয় বিবরণীতে যাবে। ব্যাংক জমা এটি চলতি সম্পদ, এই চলতি সম্পদ সকল প্রকার সম্পদ আর্থিক অবস্থার বিবরণীতে যায়। উত্তোলন এটা মালিকানা সত্ত্বের সাথে সম্পৃক্ত, এটা মালিকানা সত্ত্ব বিবরণীতে যাবে, ঠিক আছে। টোটাল যোগ করলে 13,03,000 টাকা ডেবিট এবং ক্রেডিট দুই পাশেই রয়েছে। এখন দেখো আমরা অন্যান্য তথ্য বা সমন্বয়গুলো একটু দেখি। একটি প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষা সম্পন্ন হয়েছে, যার বিল 55,000 টাকা এখনও পাওয়া যায়নি। তার মানে কি নিরীক্ষা বিল 55,000 টাকা এখনও বকেয়া রয়েছে। তাহলে এই যে নিরীক্ষা ফি, এখানে দেখো নিরীক্ষা ফি যে 8,70,500 টাকা রয়েছে, এই 8,70,500 টাকার সাথে আরও অনাদায়ী নিরীক্ষা ফি
55,000 টাকা এটা যোগ করতে হবে। তাহলে আয়ের বকেয়া যেটা সেটা কিন্তু আবার চলতি সম্পদ হিসেবে বিবেচনা হয়, সেক্ষেত্রে আর্থিক অবস্থার বিবরণীতেও যাবে। তার মানে কি, আরেকটা জিনিস মনে রাখবা, সমন্বয়ে প্রত্যেকটা আইটেম সবসময় দুইটি জায়গায় যাবে, কমপক্ষে দুইটি জায়গায়, দুইয়ের অধিকও যেতে পারে, কমপক্ষে দুইটি জায়গায় যাবে। তাহলে একটা 55,000 টাকা এটা নিরীক্ষা ফির সাথে যোগ হলো, তার মানে কি বিশদ আয় বিবরণীতে গেল। আরেকটি এটা যেহেতু বকেয়া রয়েছে, এটা চলতি সম্পদ হিসেবে আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। হ্যাঁ, এরপরে দেখো 2 নম্বর সমন্বয় বলা আছে 3 মাসের অফিস ভাড়া বকেয়া রয়েছে। দেখো এখানে কিন্তু টাকা নাই, টাকাটা কোথা থেকে ক্যালকুলেশন করব এটা একটা বিষয়। তাহলে আমরা অফিস ভাড়া কোথায় দেওয়া রয়েছে একটু খুঁজে বের করি। দেখো এই যে অফিস ভাড়া দেওয়া আছে 2,70,000 টাকা। আমরা জানি রেওয়া মিলে যে হিসাবগুলো থাকে সেগুলো 1 বছরের জন্য, বিশেষ করে আয় এবং ব্যয়গুলো সবসময় 1 বছরের জন্যই হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এই যে দেখো 2,70,000 টাকা পাইছি, এর মধ্যে 3 মাসের বকেয়ার আছে, মানে কি 9 মাসের টাকা পাইছি। 1 বছর সমান কত মাস? 12 মাস। তাহলে 12 মাসের মধ্যে 3 মাস এখনো পাইনি, তাহলে 12 থেকে 3 বাদ দিলে কত হবে? 9। তাহলে 9 মাসের জন্য আমি পেয়েছি কত? 2,70,000 টাকা। এখন যদি বলি 1 মাসের কত হবে, তাইলে কি করতে হবে? এই 2,70,000কে 9 দিয়ে ভাগ করলে 1 মাসে বের হবে। এই 1 মাসকে আবার 3 দিয়ে গুণ করলে 3 মাসের বকেয়াটা বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো কিভাবে, যে এই যে 2,70,000কে 9 দিয়ে ভাগ করব, 3 দিয়ে গুণ করলে আমার এই 3 মাসের অফিস ভাড়া বকেয়াটা বের হয়ে যাবে। তাহলে 3 নং 27, তাই না, 90,000 টাকা করে হবে, 30,000 করে হবে। তাহলে 30,000 করে 3 মাসে কত হবে? 1 মাসে 30,000 করে হলে 3 মাসে 3 তিরিকটা 9 না, মানে 90,000 টাকা হবে। তাহলে বকেয়া অফিস ভাড়া 90,000 টাকা। তাহলে এই যে খরচ যখন বকেয়া থাকে তখন সেটাকে দায় বলা হয়। তাইলে এটা চলতি দায় হিসেবে আর্থিক অবস্থার বিবরণীতে একবার যাবে 90,000 টাকা, আর একবার যাবে এই যে বিশদ আয় বিবরণীতে অফিস খরচের সাথে বকেয়াটা যোগ হবে। এরপরে 3 নম্বর সমন্বয় বলছে অফিস সরঞ্জামের 10% অবচয় ধরতে হবে। তাহলে 10% অবচয় এটা ব্যয় হিসেবে ধরতে হবে। অফিস সরঞ্জাম কোথায় রয়েছে? অফিস সরঞ্জাম রয়েছে এই যে 2,20,000 টাকা, এর 10% 22,000 টাকা এটা অবচয় হিসেবে বিশদ আয় বিবরণীতে দেখাবো। এবং এই যে যখন আর্থিক অবস্থার বিবরণীতে স্থায়ী সম্পত্তি অফিস সরঞ্জাম লিখবো, সেখান থেকে এই যে 2,20,000 থেকে এর অবচয়টা বাদ দিয়ে নেট অ্যামাউন্টটা লিখতে হবে, ঠিক আছে। তো সমন্বয় 3টা গেল। এরপরে আমাদের এখন কি করতে হবে? 3টা সমন্বয় তো বিশ্লেষণ করলাম, এখন আমাদের বিশদ আয় বিবরণী করব। তাইলে প্রথমে আমরা বিশদ আয় বিবরণী করার জন্য কি করব? দেখো আকন অ্যান্ড অ্যাসোসিয়েটস বিশদ আয় বিবরণী 2025 সালে 31 ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরে, এই যে দেখো সমাপ্ত বছরে এটা কিন্তু লিখতে হবে। তাইলে আমরা কলাম কাটবো কিভাবে, ছক কাটবো কিভাবে? বিবরণ টাকা টাকা টাকা, 3টা টাকার ঘর দেব। প্রথমে আয় সমূহ নিব, যেহেতু এটা সেবামূলক প্রতিষ্ঠান, ক্রয় বা বিক্রয় এগুলো নাই, তাহলে সেবামূলক প্রতিষ্ঠান হলে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে আমার নেট মুনাফা বের হয়ে যাবে। তাহলে আয় সমূহের মধ্যে কি কি আয় রয়েছে? প্রথমে রয়েছে, দেখো আয় সবসময় ক্রেডিট দিকে থাকে। আরেকটি সহজ, আমি কিন্তু কিছু ট্রিক্সও তোমাদের বলে দিই, এগুলো কিন্তু একটু মাথায় রাখবা, প্রয়োজনে নোট করে রাখবা। হ্যাঁ, আয় সবসময় ক্রেডিটে থাকে। তাহলে নিরীক্ষা ফি, এই যে নিরীক্ষা ফি 8,70,500 টাকা। তারপরে প্রাপ্ত লভ্যাংশ রয়েছে। অগ্রিম অডিট ফি, এটা কিন্তু আয় নয়, এটা দায়, ঠিক আছে, তাহলে এটা যাবে না। তাহলে দেখো নিরীক্ষা ফি 8,70,500 টাকা, এর মধ্যে আবার এই যে 55,000 টাকা বকেয়া রয়েছে অনাদায়ী, ঠিক আছে। আয়ের বকেয়াটা কে অনাদায়ী বলা হয়, যোগ প্রাপ্য নিরীক্ষা ফি বা অনাদায়ী নিরীক্ষা ফি, ঠিক আছে, প্রাপ্য লিখতে পারো। তাইলে 55,000 টাকা যোগ করে দিতে হবে। তাইলে 8,70,500 সাথে 55,000 যোগ করলে 9,25,500 টাকা হবে। এরপরে প্রাপ্ত লভ্যাংশ আছে, কত? 42,500 টাকায়, এটাও আমাদের লিখতে হবে, এটাও আয়। অগ্রিম অডিট ফি, এটা কিন্তু আয় নয়, ঠিক আছে। এটা যদি সমন্বয়ে থাকতো তাহলে আয় থেকে বাদ দিতাম এবং দায়ের সাথে যোগ করতাম, ঠিক আছে, বা আমরা আর্থিক অবস্থার বিবরণীতে দায় হিসেবে দেখাই দিতাম, ঠিক আছে। বাট যদি রেওয়া মিলে দেওয়া থাকে কোনো খরচ বা আয়ের অগ্রিম বা ব্যয়, এগুলো যদি সরাসরি রেওয়া মিলে দেওয়া থাকে তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে যাবে, শুধু এক জায়গায় যাবে, ঠিক আছে। রেওয়া মিলে প্রত্যেকটা আইটেম এক জায়গায় যাবে, আর সমন্বয়ে প্রত্যেকটা আইটেম কমপক্ষে 2 জায়গায় যাবে, মনে থাকবে। তাহলে এটা অগ্রিম, এটা শুধু এক জায়গায় যাবে আর্থিক অবস্থার বিবরণীতে। হ্যাঁ, তাইলে এরপরে প্রাপ্ত লভ্যাংশ 42,500, এখন 9,25,500 আর 42,500 যোগ করলে 9,68,000 মোট আয়। এখন ব্যয়গুলো বাদ দেব, ঠিক আছে, ব্যয়
তাইলে ব্যয় সবসময় ডেবিট দিকে থাকে। তাইলে ব্যয় কি কি আছে দেখি একটু। দেখো এই যে এখানে কি কি আছে, এই যে অফিস ভাড়া আছে, হ্যাঁ, অফিস ভাড়া, বিদ্যুৎ খরচ আমি একটু মার্ক করে দিই, হ্যাঁ, এটা আগে ইরেজ করে দিই, করে তারপরে মার্ক করি, তাইলে সুবিধা হবে। হ্যাঁ, দেখো ব্যয় সবসময় কোন দিকে থাকে, ডেবিট দিকে। তাহলে কি কি আছে, অফিস ভাড়া একটা, তারপরে বিদ্যুৎ খরচ এটা, তার নগদ তহবিল এটা কিন্তু ব্যয় নয়, বিনিয়োগ এটাও ব্যয় নয়। তারপরে দেখো যাতায়াত খরচ এটা ব্যয়, হ্যাঁ। এরপরে দেখো বিমা খরচ এটাও ব্যয়, বেতন ও ভাতা এটাও ব্যয়, ঠিক আছে। ব্যাংক জমা এটা কিন্তু ব্যয় নয়। তাহলে কয়টা পাইলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আর সমন্বয় থেকে একটা আসবে, এই যে অবচয় এটা আসবে। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা কি লিখব, অফিস ভাড়া, অফিস ভাড়ার মধ্যে একটা সমন্বয় বলা আছে, সবগুলোতে কিন্তু আমরা দেখব পোস্টিং দেওয়ার সময় সমন্বয় কিছু বলা আছে কিনা। অফিস ভাড়া কি বলা আছে, 3 মাসের ভাড়া বকেয়া রয়েছে। তাইলে দেখো ব্যয়ের মধ্যে প্রথমে অফিস ভাড়া লিখব 2,70,000, যোগ করব বকেয়া ভাড়া, কোনো খরচ আয় বা ব্যয়ে যদি বকেয়া থাকে তাহলে যোগ করব, অগ্রিম থাকলে বিয়োগ করব, ঠিক আছে। যদি সমন্বয়ে আয় বা ব্যয়ের বকেয়া থাকে তাহলে সেই আয় বা ব্যয়ের সাথে যোগ করব, আর যদি অগ্রিম থাকে তাহলে বিয়োগ করব, ঠিক আছে। এটা কিন্তু ট্রিক্স। তাহলে দেখো অফিস ভাড়া 3 মাসের বকেয়া রয়েছে, তার মানে কি 9 মাসের পাইছো। তাহলে 9 মাসে যদি 2,70,000 পাও, তাহলে এক মাসে কত পাবা, 2,70,000কে 9 দিয়ে ভাগ করলেই হবে। আর 3 মাসে কত হবে, এটাকে আবার 3 দিয়ে গুণ করলেই হবে। তাহলে 2,70,000কে 9 দিয়ে ভাগ করবা, 3 দিয়ে গুণন করবা, 90,000 হবে। তাহলে দুইটা যোগ করলে 3,60,000 টাকা হবে। এরপরে বিদ্যুৎ ও টেলিফোন খরচ সরাসরি দেওয়া আছে, এটা বসাই দেবা 38,500। যাতায়াত খরচ সরাসরি রেওয়া মিলে দেওয়া আছে 3,600, এটা বসাই দেবা। বিমা খরচ সরাসরি রেওয়া মিলে দেওয়া আছে 6,500, এটা বসাই দিবা। বেতন খরচ সরাসরি রেওয়া মিলে দেওয়া আছে 65,000 টাকা, এটা বসাই দিবা, বেতন ও ভাতা। এরপরে দেখো অবচয়টা বলা আছে কি, অফিস সরঞ্জামের 10% অবচয়। তাইলে এটা কি করবা, এই যে অফিস সরঞ্জাম যে 20,000 2,20,000 টাকা রয়েছে, এই 2,20,000 টাকা 10% অবচয় ধরে নিবা। তাইলে অফিস সরঞ্জামের অবচয় 2,20,000-এর 10% হবে 22,000। তাইলে মোট ব্যয় হলো যোগ করলে 4,95,600। এইবার মোট আয় 9,68,000, এখান থেকে মোট ব্যয় 4,95,600 বাদ দিলে নেট মুনাফা বের হবে 4,72,400। এটি হলো বিশদ আয় বিবরণীর অংশ। এরপরে 2 নাম্বারটা বলেছিল মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী। তাইলে আকন অ্যান্ড অ্যাসোসিয়েটসের মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী 2025 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে। তাইলে প্রথমে আমরা কি বসাবো, মূলধন বসাবো। মূলধন কত দেওয়া আছে, 3,30,000 টাকা, এটা বসাই নিব। হ্যাঁ, দেখো মূলধন আমরা প্রথমে কি করব, মূলধন 3,30,000 টাকা। এর সাথে যদি নেট আয় হয় তাহলে যোগ করব, নেট ব্যয় হলে নেট মুনাফা হলে যোগ করব, বা নেট লাভ হলে যোগ করব, নেট ক্ষতি হলে আমরা বিয়োগ করব। তাইলে এখানে আমরা কি হয়েছে, নেট মুনাফা হয়েছে 4,72,400, এটা যোগ করব। তাহলে 3,30,000-এর সাথে 4,72,400 যোগ করলে 8,02,400 টাকা হয়, ঠিক আছে। এখান থেকে উত্তোলন আমরা বাদ দিব, যদি উত্তোলন থাকলে বাদ দিব, তারপরে আয়কর থাকলে বাদ দিব, এবং সাধারণ সঞ্চিতি থাকলে যোগ করব। তাহলে উত্তোলন আছে 48,000 টাকা, দেখো এই যে একদম লাস্টে 48,000 টাকা রেওয়া মিলে দেওয়া আছে। তাহলে এই 48,000 টাকা আমরা বাদ দিব। তাহলে 8,02,400 থেকে 48,000 টাকা বাদ দিলে 7,54,400 টাকা, এটা মালিকানা সত্ত্বে বা সমাপনী মূলধন, ঠিক আছে। মালিকানা সত্ত্ব বা নেট মালিকানা সত্ত্ব লিখতে পারো, বা মালিকানা সত্ত্বে সমাপনী অংশ বা সমাপনী মালিকানা সত্ত্ব এটা লিখতে পারো, বা সমাপনী মূলধনও লিখতে পারো, ঠিক আছে। 7,54,400। তাহলে এটাও গেল। এখানেও দেখো কিন্তু এটা তারিখের সমাপ্ত বছরে এটা লিখতে হচ্ছে, ঠিক আছে। তাহলে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী গেল। এরপরে আমরা কি করব, বিশদ আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব। দেখো আকন অ্যান্ড অ্যাসোসিয়েটসের আর্থিক অবস্থার বিবরণী 31 ডিসেম্বর 2025 এই পর্যন্তই লিখতে হবে, এখানে কিন্তু সমাপ্ত বছরে লেখা যাবে না। তাহলে এটা বিশদ আয় বিবরণীর মতোই আমরা কলাম করব কি, বিবরণ টাকা টাকা টাকা। তাইলে প্রথমে আমরা সম্পদগুলো নেব। তো সম্পদগুলো আমরা দুইটি ফরম্যাটে নিতে পারি, একটি স্থায়ী অগ্রাধিকার ভিত্তিতে, আরেকটি হলো তারল্যের অগ্রাধিকারের ভিত্তিতে। তো স্থায়ী অগ্রাধিকারের ভিত্তিতে নিলে স্থায়ী সম্পদ, তারপরে হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তারপরে হলো চলতি সম্পদ, তারপরে হলো অলেখ সম্পদ। আর যদি আমরা যদি তারল্যের অগ্রাধিকারের পদ্ধতিতে নেই তাহলে প্রথমে চলতি সম্পদ, তারপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তারপরে স্থায়ী সম্পদ, তারপরে অলেখ সম্পদ। দেখো অলেখ সম্পদ কিন্তু সবসময় শেষেই থাকে। তাহলে এখানে যেটা করছে ওরা স্থায়ী অগ্রাধিকার ভিত্তিতে নিয়েছে। তাহলে স্থায়ী সম্পদ প্রথমে
স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের মধ্যে দুইটা আইটেম পেয়েছিলাম আমরা, একটা হলো অফিস সরঞ্জাম, আরেকটি হলো নিরীক্ষা পেশাগত বই। তাইলে দেখো প্রশ্নে কিন্তু অফিস সরঞ্জাম কত দেওয়া ছিল মনে আছে? দেখো এই যে রেওয়া মিলে অফিস সরঞ্জাম 2,20,000 টাকা দেওয়া ছিল। এর মধ্যে আবার 10% অবচয় ধরেছিলাম কত টাকা, দেখো অবচয় হিসেবে আমরা কিন্তু 22,000 দিয়েছিলাম। তাহলে এই যে স্থায়ী সম্পদে প্রথমে আমরা কি করব, অফিস সরঞ্জাম 2,20,000, এখান থেকে পুঞ্জীভূত অবচয়, এখানে কিন্তু পুঞ্জীভূত অবচয় লিখবো। হ্যাঁ, শুধু অবচয় লেখা যাবে না, এখানে পুঞ্জীভূত অবচয় লিখতে হবে। পুঞ্জীভূত অবচয় মানে কি, যদি রেওয়া মিলে কোনো অবচয় দেওয়া থাকতো সেই অবচয়ের সাথে নতুন যে 22,000 টাকা অবচয় রয়েছে এটা যোগ করে তারপরে লিখতে হতো। ঠিক আছে, তো এখানে রেওয়া মিলে কোনো অবচয় নাই, এটাই নতুন অবচয়, তো এটাই পুঞ্জীভূত হিসেবে 22,000 টাকা দেবো। তাহলে 2,20,000 থেকে 22,000 বাদ দিলে 1,98,000 টাকা থাকে। ঠিক আছে, তাহলে এটা আমরা সেকেন্ড কলামে লিখবো। এরপরে পেশাগত বই, পেশাগত বই এটা সরাসরি কি রেওয়া মিলে দেওয়া আছে 1,21,000 টাকা, তাইলে এটা যোগ করব। তাইলে মোট স্থায়ী সম্পদ দুইটাই রয়েছে, তাইলে মোট স্থায়ী সম্পদ দুইটা যোগ করলে 3,19,000 টাকা হয়। এরপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ রয়েছে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ রেওয়া মিলে শুধুমাত্র বিনিয়োগ শেয়ার দেওয়া রয়েছে 2 লক্ষ টাকা, এটা লিখে দেবো, সরাসরি একটাই রয়েছে এই জন্য আউটার কলামে লিখলাম। যদি একাধিক থাকতো তাহলে সেকেন্ড কলামে লিখে যোগ করে এটার মতো এই যে স্থায়ী সম্পদের মতো যোগ করে আউটার কলামে লিখতাম। এরপরে দেখো চলতি সম্পদ, চলতি সম্পদের মধ্যে প্রাপ্য অডিট ফি। ঠিক আছে, প্রাপ্য অডিট ফি ওই যে বকেয়া যে অডিট ফি রয়েছে সেটা, তারপরে ব্যাংক জমা রয়েছে আর নগদ তহবিল রয়েছে, এই তিনটা রয়েছে। প্রাপ্য অডিট ফি কোথায় রয়েছে, ওই যে সমন্বয় দেওয়া ছিল 1 নম্বর সমন্বয় 55,000 টাকা, ব্যাংক জমা 3 লক্ষ টাকা, এটা রেওয়া মিলেই দেওয়া আছে, নগদ তহবিল 30,400 টাকা, এটাও রেওয়া মিলে দেওয়া আছে। তাহলে মোট যোগ করলে মোট চলতি সম্পদ হবে 3,85,400 টাকা। এখানে সারা প্রশ্ন পড়ে দেখি কোথাও অলেখ সম্পদ দেওয়া নাই। ঠিক আছে, অলেখ সম্পদ কি, প্যাটেন্ট, সুনাম, ট্রেডমার্ক, তারপরে হলো বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচাবলী, এগুলো অলেখ সম্পদ। ঠিক আছে, তো এগুলো কিন্তু এখানে দেওয়া নাই। হ্যাঁ, তার মানে কি আমাদের অলেখ সম্পদের আইটেমটা আর আসবে না। তাহলে এই তিনটা আইটেমে আসছে, তাহলে মোট সম্পদ যোগ করবো 3,19,000, 2 লক্ষ, 3,85,400, মোট যোগ করলে 9,04,400 টাকা হয় মোট সম্পদ। ওকে, এটা আমরা এখানে ক্লোজ করে দেব। হ্যাঁ, এখানে কাজ শেষ। এরপরে দায় ও মালিকানা সত্ত্বে আসবো। মালিকানা সত্ত্ব ও দায়, প্রথমে মালিকানা সত্ত্ব সমাপনী মূলধন লিখতে পারি বা সমাপনী উদ্বৃত্ত লিখতে পারি। মালিকানা সত্ত্বে সমাপনী উদ্বৃত্ত, যেটা এই যে আমাদের মালিকানা সত্ত্ব বিবরণীতে 7,54,400 টাকা আসছে, এখান থেকে এই অ্যামাউন্টটা সরাসরি লিখে নিব। সরাসরি কিভাবে, মালিকানা সত্ত্ব সমাপনী মালিকানা সত্ত্ব লিখবো, বা ওরা তারিখ দিয়ে দিচ্ছে, এখানে সমস্যা নাই। 7,54,400 টাকা। এর সাথে চলতি দীর্ঘমেয়াদী যদি দায় থাকে, দীর্ঘমেয়াদী দায় রেওয়া মিলে দেওয়া নাই। দীর্ঘমেয়াদী দায় হলো কি, ওই যে কোনো পার্সেন্টেজ দিয়ে ঋণপত্র, তারপরে ব্যাংক থেকে দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ, এই ধরনের কিছু দেওয়া থাকে। ঠিক আছে, এগুলো দেওয়া নাই, তো এখানে কিছু নাই। তাহলে মালিকানা সত্ত্ব গেছে। তারপরে চলতি দায়, চলতি দায়ের মধ্যে দুইটা আইটেম রয়েছে। একটা ওই যে অগ্রিম অডিট ফি রেওয়া মিলে দেওয়া ছিল 60,000 টাকা, আমি বলছিলাম যে বিশদ আয় বিবরণীতে যাবে, ঠিক ওইটা আছে। আর বকেয়া অফিস ভাড়া আছে 2 নম্বর সমন্বয়, যেটা দেওয়া ছিল 90,000 টাকা। ঠিক আছে, 3 মাসের বকেয়া অফিস ভাড়া ছিল, যে 3 মাসের অফিস ভাড়া বকেয়া ছিল সেটা। তাইলে 60,000 আর 90,000 যোগ করলে কত হবে, 1,50,000। এইবার 7,54,400 আর 1,50,000 যোগ করলে 9,54,400 টাকা হয়। তাহলে দেখো মোট দায় ও মালিকানা সত্ত্ব কত হলো, 9,54,400। মোট সম্পদ কত হলো, সরি 9,04,400, আর মোট সম্পদ কত হলো, 9,04,400। তার মানে কি, মোট সম্পদ সমান মোট দায় প্লাস মালিকানা সত্ত্ব, এটা কিন্তু মিলে গেছে। অবশ্যই মিলতে হবে, যদি না মিলে তাহলে হয়তো কোথাও অঙ্কে ভুল করেছো। আর যদি প্রশ্নে ভুল থাকে তাহলেও কিন্তু যে পাশে কম থাকবে সেই পাশে যত টাকা কম থাকবে সেটা দিয়ে মিলিয়ে তারপরে লিখতে হবে। দুই পাশে কিন্তু মিলতে হবে, মোট সম্পদ এবং মোট দায় ও মালিকানা সত্ত্ব সমান হতে হবে। ঠিক আছে, এটা রেওয়া মিলের মতো শর্ত থাকে। রেওয়া মিলে যেমন ডেবিট ক্রেডিট সমান হতে হয়, এখানে বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণীতে মোট সম্পদ এবং দায় প্লাস মালিকানা সত্ত্ব সমান সমান হতে হবে। যে পাশে যদি কম থাকে প্রশ্নের ভুলের কারণে, তাহলে যে পাশে কম থাকবে, যেখানে কম থাকবে সেখানে যত টাকা কম থাকবে তত টাকা বসিয়ে দিয়ে সমান করে দিতে হবে। এই ছিল 1 নম্বর উদাহরণের বিশ্লেষণ। আশা রাখি তোমরা সকল কনফিউশন দূর করে 1 নম্বর উদাহরণটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং ক্লাসটাকে এনজয় করেছো। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো পরামর্শ থাকে বা কোনো কিছু বলার থাকে, আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে সময় মতো রিপ্লাই দিয়ে সেটিকে রেসপন্স করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।